আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। চলছে ইসরায়েল লেবানন পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে পরপর রকেট হামলা চালালো হিজবুল্লাহ। এবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতির আলোচনা চায় হামাস। মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব, সুযোগ বুঝে লেকচার ঝাড়লেন জো বাইডেন। আবারও নতুন করে ইসরায়েলকে রক্ষায় নামে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র। এশিয়া ও ইউরোপের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলী বাকেরির ফোন আলাপ, নিশ্চিতভাবে জবাব দেবে ইরান, বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার সঙ্গে গাজার যুদ্ধবিরতির সম্পর্ক নেই, ঘোষণা করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। ইউক্রেনের কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত, কিয়েভকে বেলারুশের হুঁশিয়ারি। এবং সর্বশেষে অন্যায় সুবিধা আদায়, হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তির সুবিধা নিয়ে ব্যাপক বিতর্কে টিউলিপ সিদ্দিকী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ আরও ভয়াবহ আকার নিতে শুরু করেছে। এবার ইসরায়েলের সেনা ঘাঁটি লক্ষ্য করে পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালাল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দ্য টাইমস অফ ইসরায়েলের কাছে আল-মায়াদিনের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। এই হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েল সেনারাও। সেনা ঘাঁটি লক্ষ্য এই হামলা চালানোর দাবি উঠলেও ইসরায়েলি সেনা আইডিএফের তরফে জানানো হয়েছে লেবাননের গোষ্ঠীর তরফে এই হামলা চালানো হয়, যার মধ্যে বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ইসরায়েলের জনবসতিবিহীন এলাকায় হিজবুল্লাহর এই রকেট হামলা চলে, যদিও সেই হামলায় বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পরপর অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের মাটিতে। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দাবি, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে হামাস কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতেই ইসরায়েলের উত্তরাংশে এই হামলা চালিয়েছে। এদিকে হিজবুল্লাহর হামলার জেরে সতর্ক হয়ে উঠেছে মার্কিন নৌবাহিনী। জানা যাচ্ছে, সমুদ্রে তাদের উপর কোনো রকম হামলা সামাল দিতে গাইডেড মিসাইল প্রস্তুত করে রেখেছে মার্কিন নৌবহর। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সাগরে থাকা মার্কিন নৌবাহিনীর জাহাজগুলির তরফে নিরাপত্তা আরও বেশি করে আঁটসাঁট করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতির আলোচনা অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার ভিত্তিতে হতে হবে। নতুন কোনো শর্ত বা ফের নতুন দফায় আলোচনায় তারা রাজি নয় বলে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে হামাস। এক বিবৃতির মাধ্যমে যুদ্ধবিরতির পরিকল্পনার জন্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা চাপের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তারা বলেছে, যুদ্ধবিরতির আলোচনা যেখানে থেমে গিয়েছিল সেখান থেকে ফের নতুন করে শুরু করতে গত মে মাসে বাইডেনের দেওয়া রূপরেখা অনুসরণ করতে হবে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের উচিত আরও কোনো দফা আলোচনা বা নতুন প্রস্তাব অনুসরণ না করে দখলদারদের ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা, যা দখলদারের আগ্রাসন এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়া বন্ধ করবে। গত সপ্তাহে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা 15 আগস্ট যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে আলোচনায় অংশ নেওয়ার জন্য ইসরায়েল এবং হামাসকে অনুরোধ করেছিল। ইসরায়েল প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা বৈঠকে অংশ নিতে আলোচকদের একটি দল পাঠাবে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থাপিত রূপরেখায় নতুন শর্তাদি যোগ করার পর যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয়। এ বিবৃতিতে ইসরায়েল এবং হামাসকে আর বিলম্ব না করে অবশিষ্ট সব ফাঁকফোকর বন্ধ করতে এবং চুক্তির বাস্তবায়ন শুরু করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের 10 মাস পেরিয়েছে। পৃথিবী জুড়ে যুদ্ধবিরতির অনবরত আহ্বানের পরও কোনো কাজ হচ্ছে না। ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকার রয়েছে, এই তত্ত্ব তুলে মার্কিন প্রশাসন গাজা যুদ্ধে সমর্থন দিয়ে আসছে নেতানিয়াহু সরকারকে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে এক মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার চলতি মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে নভেম্বরে। নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াসহ আরও 5 মাস বর্তমান প্রেসিডেন্ট হিসেবে সময় পাচ্ছেন বাইডেন। এই 5 মাসে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা সম্ভব বলে মনে করেন তিনি। তবে হামাস এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ নেতার হত্যাকাণ্ডের পর উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে একটি মিসাইল সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের পথে ছিল।
এটিকে আরও দ্রুত গন্তব্যে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই রণতরীতে F-35S যুদ্ধবিমান রয়েছে। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ এবং হামাস নেতাদের হত্যার পর একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। ইরানের যে কোনো আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের দৃঢ়সংকল্পের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র তার মিত্রকে রক্ষা করার জন্য সকল সম্ভাব্য পদক্ষেপ নেব। তবে ইরান কী ধরনের প্রতিশোধ নিতে পারে তা এখনও স্পষ্ট নয়। এদিকে ইসরায়েলের ওপর আরেকটি সম্ভাব্য হামলা লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও আসতে পারে। হিজবুল্লাহ তাদের সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকর হত্যাকাণ্ডের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তেহরানে হামাস নেতা হানিয়া নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে লেবাননে হামলা চালিয়ে ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল। এদিকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এশিয়া ও ইউরোপ মহাদেশের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসব আলাপে তিনি তেহরানে ইসরায়েলি গুপ্ত হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাত এবং গাজার একটি স্কুলে ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলায় শতাধিক ব্যক্তির নিহত হওয়া নিয়ে আলোচনা করেছেন। আলী বাকেরি রোববার বেলজিয়াম, হোল্যান্ড ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি হামাসের পলিটব্যুরো উপপ্রধানের সঙ্গে টেলিফোনে আলাদাভাবে কথা বলেন। তিনি বলেন, ইসরায়েলি সেনারা গাজার একটি স্কুলে ফজরের নামাজ আদায়রত ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলা চালানোর পাশাপাশি বৈরুতের আবাসিক এলাকায় হামলা চালিয়ে এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েকে হত্যা করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা লঙ্ঘন করেছে। ইরান নিজের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে আন্তর্জাতিক আইন অনুযায়ী আগ্রাসী ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে। ফোনালাপে হাজ্জা লাহবিব ফিলিস্তিনি জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকারের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বস্তি নির্মাণের নিন্দা জানান। তিনি বলেন, বেলজিয়াম ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার রক্ষা করার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি পশ্চিম তীরের উগ্র ইহুদি বস্তি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চায়। এদিকে হোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে গাজার একটি স্কুলে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলায় শতাধিক ফিলিস্তিনির শাহাদাতের কথা উল্লেখ করে বলেন, শুধুমাত্র এই একটি হামলা যদি আজ ইসরায়েল ছাড়া অন্য কেউ চালাত, তাহলে পশ্চিমা দেশগুলো এখন মানবাধিকার ও মানুষের জীবন রক্ষা করার ঝান্ডা হাতে মাঠে নেমে পড়ত। কিন্তু গণহত্যাটি ইসরায়েল পরিচালনা করেছে বলে তারা দেখেও না দেখার ভান করছে। ফোনালাপে হোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হোল্যান্ড গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার পাশাপাশি ওই উপত্যকায় মানবিক ত্রাণ পাঠাতে চায়। আলী বাকেরি কানি একই সঙ্গে হামাসের পলিটব্যুরো উপপ্রধান খলিল আল-হাইয়ার সঙ্গেও ফোনে কথা বলেছেন। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের সর্বসাম্প্রতিক অপরাধযজ্ঞের নিন্দা জানানোর জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি তেহরানে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। এটি আরও বলেছে, কাজেই ইরানের আত্মরক্ষা করার ন্যায়সঙ্গত অধিকারের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যে আলোচনা চলছে তার কোনো সম্পর্ক নেই। ইরান ওই সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিলেও কোনো পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে, ইরান চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা বিষয়ক আলোচনার আগ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না। গাজা উপত্যকায় টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য ইরান বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটি তেহরানের কাছে অগ্রাধিকার পাচ্ছে। হামাস যে যুদ্ধবিরতি মেনে নেবে সেটির প্রতি ইরানের সমর্থনও থাকবে, কিন্তু ইরানের আত্মরক্ষা করার অধিকারের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত আলোচনার কোনো সম্পর্ক নেই। তবে ইরান এমন সময় ও এমনভাবে জবাব দেবে যাতে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টি ক্ষতিগ্রস্ত না হয়। বিবৃতিতে আমেরিকার সঙ্গে ইরানের বার্তা আদান প্রদান সংক্রান্ত চ্যানেল নিয়েও কথা বলা হয়। এতে জানানো হয়, ইরান ও আমেরিকার মধ্যে বার্তা আদান প্রদানের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ চ্যানেল সবসময় চালু ছিল, তবে দুপক্ষ এসব বার্তার খুঁটিনাটি গোপন রাখতে চায়। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, রাশিয়ার হাতে ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত, ইউক্রেনের বেশ কিছু এলাকায় সাইরেন বেজে ওঠা, কিয়েভে বড় ধরনের কয়েকটি বিস্ফোরণ এবং মিনস্কে ইউক্রেনের দূতাবাস বন্ধ করে দেয়া হবে বলে কিয়েভের প্রতি বেলারুশের হুঁশিয়ারি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি ইউক্রেনের বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে, কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে বলে ইউক্রেনের বিমান বাহিনী হুঁশিয়ারি দেয়ার কিছুক্ষণ পর দেশটির রাজধানীতে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ সম্পর্কে ইউক্রেনের সেনাবাহিনীর সামরিক কমান্ড তার টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এছাড়া ইউক্রেনের বিমান বাহিনী ঘোষণা করেছে, রাশিয়ার সামরিক ড্রোনগুলো ইউক্রেনের 5টি স্থানে হামলা চালিয়েছে। উল্লেখ করা যায়, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে এক নজিরবিহীন হামলা চালানোর পর রাশিয়া পাল্টা হামলা শুরু করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কুরস্কে ইউক্রেনের হামলাকে বড় ধরনের উস্কানিমূলক হামলা বলে অভিহিত করেছেন। আরেকটি খবর হচ্ছে, বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে হুঁশিয়ার দিয়ে বলেছে, কিয়েভ যদি মিনস্কের বিরুদ্ধে বেপরোয়া নীতি চালিয়ে যায়, তাহলে বেলারুশ মিনস্কে ইউক্রেনের দূতাবাস বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করবে। ইউক্রেনের কয়েকটি ড্রোন বেলারুশের আকাশসীমা লঙ্ঘন করার পর ওই হুঁশিয়ারি দিল মিনস্ক। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেয়া অব্যাহত থাকলে তা আঞ্চলিক উত্তেজনা কেবল বাড়িয়েই তুলবে। এদিকে ইউক্রেন রাশিয়ার মাটিতে হামলা চালানোর পর বেলারুশ তার ইউক্রেন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে। এদিকে জুলাইয়ে যুক্তরাজ্যের নগরমন্ত্রী হওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না টিউলিপ সিদ্দিকির। সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে তদন্ত শুরু হয়। এবার নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের 2 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন টিউলিপ। এই প্রপার্টি টিউলিপ সিদ্দিকির নিজের কেনা ঘর হতে অল্প দূরে অবস্থিত। শেখ হাসিনা আব্দুল করিম নামের এই ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি উপাধি দিয়েছিলেন। শুধু তাই নয়, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন। অভিজ্ঞতা না থাকলেও হাসিনার পৃষ্ঠপোষকতায় করিম ব্যাংকটিতে এমন অবস্থান পান। আর খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদপুষ্ট এই ব্যক্তির নিকট থেকে অন্যায় সুবিধা আদায় করেছেন টিউলিপ। ওই 5 বেডের বিলাসবহুল বাসা ভাড়ার তথ্য লুকিয়েছেন তিনি। ডেইলি মেইলের বারবার অনুরোধ সত্ত্বেও ব্যবসায়ী করিমকে কত ভাড়া দেওয়া হচ্ছে তা বলতে অস্বীকার করেছেন টিউলিপ। ওই ব্যবসায়ী টিউলিপকে তার বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছেন কিনা সেই প্রশ্ন উঠেছে। কারণ গত 2 বছরে টিউলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো আবাসনে বসবাস করেন, তাহলে তা সরকারকে অবহিত করা বাধ্যতামূলক। তা না হলে দেশটির আইনে এটি একটি বড় অন্যায় হিসেবে দেখা হয়। রিফর্ম দলের চেয়ারম্যান নাইজেল ফারাজ লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকির এই কার্যক্রমকে সন্দেহের চোখে দেখছেন। নাইজেল ফারাজ বলেন, সরকারের একজন মন্ত্রী যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং ভাড়া কম বা ভাড়া প্রদান না করে ঘরে অবস্থান করেন, তাহলে সেটি বড় অন্যায়। আব্দুল করিম নামের ব্যবসায়ী বন্ধুটি এর বিনিময়ে লেবার পার্টির মন্ত্রীর নিকট হতে অন্যায্য সুবিধা আদায় করার চেষ্টা করতে পারেন। লেবার পার্টি এমন লোককে মন্ত্রী বানিয়েছে কারণ এই দল গোলমেলে কাজ করতে পছন্দ করে। আব্দুল করিম বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার একজন সদস্য। যুক্তরাজ্যে টিউলিপের নির্বাচনে তার খালার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের কাজ করা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে।